আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এতদিন আমরা যে ক্লাসগুলা করেছি, আজ সেই ক্লাস আমাদের কোনো কাজে লাগবে কিনা সেই ব্যাপারগুলো একটু যাচাই করা যাক। তো এখানে আমরা কিছু নৈর্ব্যক্তিক দেখব যে প্রিভিয়াস ক্লাস করার পর আমরা ঠিক এগুলা পেরে উঠি কিনা। আর শুরু করার আগে আমি একটা কথা বলে নিই, এখানে প্রত্যেকটা কোশ্চেনের আমি ব্যাখ্যা করব আর প্রত্যেকটা অপশনেরও ব্যাখ্যা করব। যে জিনিসটা আগে প্রিভিয়াস ক্লাসে আমি ব্যাখ্যা করে এসেছি সেটা আমি এখানে আলোচনা করব না। তোমাদের যদি তারপরেও কোনো প্রবলেম থেকে থাকে তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে পারো। আমি প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ প্রিভিয়াস ক্লাসের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা কি? ত্বরণের একক কোনটি? ত্বরণের একক আমরা সবাই জানি ms ইনভার্স 2। তাহলে যদি এখানে বেগের একক বলা হতো তাহলে কি হতো? তাহলে ত্বরণের একক যেহেতু ms ইনভার্স 2, তাহলে বেগের একক হচ্ছে ms ইনভার্স 1। কেন ms ইনভার্স 2, কেন ms ইনভার্স 1 আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে খুব ভালোভাবে এটা আলোচনা করেছি। সেকেন্ড কোশ্চেনটা কি? ঘড়ির কাঁটার গতি কি রকমের গতি? দেখো এখানে অপশন আছে রৈখিক গতি। তো ঘড়ির কাঁটা কি রৈখিক গতি হইতে পারে? কখনোই না। এটা কি উপবৃত্তাকার গতি? না, এটা উপবৃত্তাকার গতি না। তারপরে আসছে স্পন্দন গতি। আচ্ছা, এই স্পন্দন গতিটা কি? এই ব্যাপারটা আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এইবার এখন আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির ডিটেলস একটা ভিডিও তোমরা আগের ক্লাসেই পেয়ে যাবা। তো এখানে আমি একটু অল্প করে বলি, সেটা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে এমন একটা গতি যেটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট জায়গাতে আবার ফিরে আসে। তো ঘড়ির কাঁটা খেয়াল করো, ঘড়ির কাঁটা যদি আমি 12 থেকে শুরু করি, দেখো প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় পর পর এটি কিন্তু 12টা বাজে, কারণ ঘড়ির কাঁটার একেবারে 12 থেকে ঘুরে আবার 12তে আসে। তারপরের কোশ্চেনটা কি? অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের, খেয়াল করো এখানে যে কোশ্চেনটা দিয়েছে এটা কিন্তু একেবারে সরাসরি মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে সূত্র সেটাই তুলে দিয়েছে। তো আমরা ঠিক এর আগের ক্লাসেই আমরা এটা জেনে এসেছি যে এটার জন্য হবে হচ্ছে বর্গের সমানুপাতিক, অর্থাৎ h প্রপোর্শনাল টু t স্কয়ার। 4 নম্বর কোশ্চেনটা কি? আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে। স্থির অবস্থান থেকে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 5 সেকেন্ড পরে ভূমিতে পতিত হলো। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি ছেড়ে দিলাম। এই বস্তুটা আস্তে আস্তে উপর থেকে নিচে পড়লো এবং পড়তে সময় নিল হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এবার আমরা কোশ্চেনে ফিরে যাই। কোশ্চেন বলছে কি বস্তুটির আদিবেগ কত? খেয়াল করো বস্তুটির আদিবেগ অর্থাৎ বস্তুটা যখন একেবারে শুরুতে ছিল, তো এখানে বলেই দিয়েছে স্থির অবস্থান, তার মানে বস্তুটার একেবারে প্রাথমিক অবস্থানটা হচ্ছে 0, অর্থাৎ আদিবেগটা হচ্ছে 0। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে বস্তুটি কত উঁচু থেকে পড়েছে, অর্থাৎ বস্তুটা যে এখান থেকে পড়েছে এই টোটাল উচ্চতাটুকু কত সেটা আমাদের বের করতে বলছে। এখানে তাহলে সূত্রটা কি? h is equals to ut plus half gt square। আচ্ছা, তাহলে এখানে যে h ut g এর মানগুলা কি? এর মান কিন্তু u is equals to 0, এটা আমরা প্রথম কোশ্চেন থেকে জেনেছি। t is equals to 5 সেকেন্ড, সেটা আমরা কোশ্চেনে দেওয়া ছিল। আর g is equals to 9.8, এটা আমরা জানি। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে মানটা কেমন আসে? 0, মানে ut এই দুইটাকে 0 লিখছি কারণ u এর মান 0, t এর মান 5, তো 0 আর 5 গুণ করলে 0 আসে। হাফ g এর মান 9.8 আর t এর মান 5 সেকেন্ড, এটাকে স্কয়ার করে ফেললে এর মানটা আসে দাঁড়ায় হচ্ছে h is equals to 122.5 মিটার। তাহলে এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা, 122.5 মিটার। আর এখনো যদি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অনুরোধ করব সবাইকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো, আশা করি কোনো কনফিউশন আর থাকবে না। আর যেহেতু আমরা পরবর্তীতে সৃজনশীল নিয়ে আলোচনা করব, তো সেখানে প্রিভিয়াস ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। আর যদি পরের ক্লাসগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। তারপরের কোশ্চেনটা কি বলেছে? সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। সূর্যের যে ব্যাপারটা, যে সূর্যের চারিদিকে যে পৃথিবীটা ঘুরতেছে, দেখো একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু পৃথিবীটা ঘুরে ঠিক আগের জায়গাতেই ফিরে আসে। তাহলে এই সূর্যের গতিটাও কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। তাহলে এখানে অ্যান্সার আসবে কোনটা? হচ্ছে ঘ। তারপরে কোশ্চেনটা আসে, বলছে নিচের কোনটি একই সাথে পর্যায়বৃত্ত ও ঘূর্ণন গতির উদাহরণ? খেয়াল করো এটা কিন্তু একটা মজার কোশ্চেন। একই সাথে পর্যায়বৃত্ত ও ঘূর্ণন গতি, তার মানে যেমন ভাবে এটা পর্যায়বৃত্ত হবে একই ভাবে কিন্তু সেটাকে ঘূর্ণন গতি হইতে হবে। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি, এটা কি অ্যান্সার হইতে পারে? অবশ্যই এটা অ্যান্সার হবে, কারণ দেখো বৈদ্যুতিক যে পাখাটা কিন্তু ঘুরছে, তার মানে এটা কিন্তু ঘূর্ণন গতি, আর এটা কিন্তু অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি। কেননা তুমি যদি যে পাখার কথা চিন্তা করছো, ওই পাখার এক
একটা পাখা, আমি যদি ফ্যানের কথা বলি, আমাদের সিলিং ফ্যান যেটা থাকে, ওই সিলিং ফ্যানের সাধারণত 3টা পাখা থাকে। তো আমি যদি একটা পাখা নিয়ে চিন্তা করি, তাহলে ওই পাখাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে ঠিক একই জায়গাতে এসে থামে। তো যার কারণে এই যে কোশ্চেনটা, এটার জন্য অ্যান্সার হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি। কেন এই 3টা হচ্ছে না? সোজা পথে সাইকেলের গতি, এটাতে এর মধ্যে তো আসলে কোনো ঘূর্ণন গতিই নাই। তারপরে কি সুরশলাকার গতি, খেয়াল করো সুরশলাকা যে গতিটা, তোমরা যদি কখনো দেখে থাকো, সুরশলাকা হচ্ছে ইউ আকৃতির। এই যে সুরশলাকাটা, এটার কিন্তু একটা গতি আছে। গতি মানে কি? কম্পন। তুমি যদি সুরশলাকাকে আঘাত করো, এটা কম্পিত হয়, তো এখানে কিন্তু একটা গতি থাকে। তারপরে কি সরল দোলকের গতি। আমরা কিন্তু এই সরল দোলকের গতি ডিটেলসটা এর আগে আলোচনা করেছি। সেখানে তোমরা দেখতে পাবে যে সরল দোলকের গতিও কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ সরল দোলকটা একটা সময় একটা জায়গা থাকে, আবার ঘুরে আবার ঠিক ওখানে আসে। কিন্তু সরল দোলকের গতি কিন্তু ঘূর্ণন গতি নয়। আচ্ছা, পরের কোশ্চেনটা কি? কোন বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে সরণ কত? দেখো, এই যে সরণের ডিটেলসটা, এই সরণ কিন্তু শুধুমাত্র এই কোশ্চেনটা না, সরণের কিন্তু অনেক মজার মজার কোশ্চেন আছে। তো সরণের যে মেইন যে বেসিকটা, এটা যদি তোমাদের সঠিকভাবে জানা থাকে, তাহলে সরণ রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো আমি এই সরণ, ত্বরণ, বেগ নিয়ে আগে অনেকবার বলেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেক অ্যানিমেশনের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ওইখানে গেলে আশা করি সরণ নিয়ে যে কোনো কোশ্চেন আসলে হয়তোবা পারবা তোমরা, ওই ক্লাসটা যদি ঠিকঠাক মতো করে থাকো আর কি, প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে এখানে আনসারটা কি? দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে সরণ কত? সরণ কিন্তু শূন্য। কেন শূন্য? দেখো, একটা বস্তু যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে আর যেখানে শেষ করে, শুরু এবং শেষ এই দুইটার মাঝে যদি আমরা একটা দাগ টানি, তাহলে ওই যে দূরত্বটুকু, ওইটাই কিন্তু আমরা সরণ বলি। আর যেহেতু একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, যেখান থেকে শুরু করে ঘুরে কিন্তু আবার ওইখানেই আসে, যার কারণে এখানে কিন্তু আসলে কোনো সরণ থাকে না, অর্থাৎ যেখান থেকে শুরু আবার ওইখানেই শেষ, যার কারণে এখানে বলা হয়েছে শূন্য। অনেকে কিন্তু ভুল করে এই 2 পাই আর তোমরা দাগিয়ে ফেলো, কারণ তোমরা মনে করো যেহেতু বৃত্তের পরিধি 2 পাই আর, তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার ক হইতে পারে। না, অ্যান্সার কিন্তু ক না, অ্যান্সার হচ্ছে অবশ্যই শূন্য হবে। তোমরা যখন এইচএসসি তে যাবা, এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক সামনে আসবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেনটা কি? কোন বস্তুর সরণের হারকে কি বলে? তো সরণের হারকে বেগ বলে। তাহলে ত্বরণ কাকে বলে? যেহেতু সরণের হারকে বেগ বলে, তাহলে বেগের হারকে ত্বরণ বলে। তার মানে কোন বস্তুর যদি এখানে থাকতো বেগের হারকে কি বলে, তখন আমরা সেটাকে বলতাম ত্বরণ। আর গতি, দ্রুতি, এই যে ব্যাপারটা কি, আর বেগ আর দ্রুতি কি একই জিনিস কিনা, এই ডিটেলস কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি খুবই ভালোভাবে। আমার বিশ্বাস তোমরা যদি ওই প্রিভিয়াস ক্লাসগুলা খুব ভালো মতো দেখো, এই ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আর আমি যেহেতু পরবর্তীতে তোমার বিভিন্ন কোশ্চেন সলভ করব, তো অবশ্যই কিন্তু তোমাদের এই কনসেপ্টটা জানা জরুরি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি? কোনটি বেগের মাত্রা সমীকরণ? দেখো, একটা হচ্ছে সমীকরণ মাত্রা, আর একটা হচ্ছে একক। এই দুইটা ব্যাপার কিন্তু আলাদা, একটু খেয়াল রাখবা। বেগের মাত্রা কোনটা? বেগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। ত্বরণের মাত্রা কোনটা? ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। দেখো, এটা হচ্ছে বেগের মাত্রা, আর এটার জন্য বেগের একক কি? MS ইনভার্স 1। এমটা কি? এমটা দ্বারা আমরা মিটারকে প্রকাশ করি, আর মিটারের মাত্রা হচ্ছে লেন্থ। ছোট হাতের টি, এটাকে আমরা সময় দ্বারা প্রকাশ করি, আর ছোট হাতের টির মাত্রা হচ্ছে বড় হাতের টি। তো যার কারণে খেয়াল করো, দেখো, এম এর জায়গায় আমরা L দিয়ে রিপ্লেস করেছি এবং ছোট টি এর জায়গায় বড় টি দ্বারা রিপ্লেস করেছি, যার কারণে বেগের মাত্রা সমীকরণ হচ্ছে LT ইনভার্স 1 এবং ত্বরণের জন্য LT ইনভার্স 2। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি? এখানে 10 নম্বর কোশ্চেনটা একটা ম্যাথ। এটা বলা হয়েছে কোন বস্তুর দ্রুতি 36 কিলোমিটার পার আওয়ার হলে 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ডান পাশে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কোন একটা বস্তু। আমি একটা গাড়ি ধরে নিই, এটা 10 সেকেন্ড ধরে চলবে। চলার পর তার দূরত্বটা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। এই যে বস্তুটা চলা শুরু করছে, তো বস্তুটা এখান থেকে চলে একদম এই বিন্দু পর্যন্ত আসলো। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে তার সময় লাগলো হচ্ছে 10 সেকেন্ড। এই যে টোটাল যে দূরত্বটুকু, এটা আমাদের বের করতে বলেছে। তো খেয়াল করো, এখানে কিন্তু বলেই দিয়েছে দ্রুতি। এর জন্য কিন্তু আমরা খুব সহজে একটা সূত্র ব্যবহার করতে পারি। ওই সূত্রের জন্য কিন্তু আমাদের কিছু মান দরকার। তো এখানে কিন্তু আমি প্রথমে একটা মান জানি, সেটা হচ্ছে এর আদিবেগ u = 36। খেয়াল করো, কেন 36 বলেছি? আদিবেগটাকে তো শূন্য ধরতে পারতাম, কেন আমি 36 ধরলাম? এই ব্যাপারটা কিন্তু অনেকবার আমি বলেছি, কখন আমরা 0 ধরবো, কখন কোনো একটা আদিবেগ ধরে নিব, এই সম্পর্কে অনেক ডিটেলস ক্লাসটা আমি এর আগে আলোচনা করেছি। এই রিলেটেড কোনো প্রবলেম থাকে, তোমরা ওই ক্লাসটা দেখে আসো। আশা করি আদিবেগ শেষ বেগ নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম আর থাকবে না। আচ্ছা, তো এখানে আদিবেগটা হচ্ছে 36। যখন থেকে সময় গণনা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে, প্রথম মুহূর্তে আদিবেগ ছিল হচ্ছে 36। আবার বলি, একেবারে একটা গাড়ি চলার প্রথম সময়, যখন থেকে আমি সময় গণনা শুরু করেছি, সেই সময় গণনার প্রাথমিক মুহূর্তে তার আদিবেগ 36। এখন 10 সেকেন্ড ধরে সে চলেছে, চলে এই জায়গাটাতেও যেও তার একটা বেগ হয়েছে। এখন আমাদের বের করতে বলছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে গেল, বা 10 সেকেন্ডে কত
কতটুকু দূরত্ব সে অতিক্রম করতে পারলো, এই 36 বেগ নিয়ে 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারলো সেটা আমাদের জানতে চেয়েছে। তো এর জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে s = vt। খেয়াল করো v এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, v বা u। এই যে খেয়াল করো আমি কেন এতগুলো মান বসিয়েছি, খেয়াল করো এখানে আছে কিলোমিটার পার আওয়ার আর এখানে আছে মিটার। তো আমাদের যেহেতু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে কিন্তু আমাদের অবশ্যই এস একক করে নিতে হবে। কিলোমিটারের এস একক হচ্ছে মিটার, তো যার কারণে 36কে আমি 1000 দ্বারা গুণ করেছি, অর্থাৎ এটাকে ফার্স্টে মিটারে করে নিয়েছি, মানে 36টাকে প্রথমে মিটারে করে নিয়েছি। তারপরে যেহেতু আওয়ার আছে এটাকে আমাদের সেকেন্ডে করতে হবে, কারণ ঘন্টাতে করলে হবে না, মিনিটে করলে হবে না, এটাকে আমাদের সেকেন্ডে করতে হবে। তো যার কারণে পরবর্তীতে আমরা ঘন্টাটাকে সেকেন্ড করে নিয়েছি। তো যার কারণে 36 × 1000 মিটার করার জন্য, আর 60 × 60 এটাকে হচ্ছে সেকেন্ড করার জন্য, এবং টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড, সেটাতে আমরা গুণ করে দিয়েছি। তাহলে মানটা আসে কত? মানটা হচ্ছে 100। তাহলে এখানে 100 আছে, এই যে গ নম্বর হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে, কোন একটা বস্তুর বেগ 3 সেকেন্ডে 30 থেকে 42 হলে 5 সেকেন্ড পর তার বেগটা কত হবে? খুব মজার একটা কোশ্চেন। দেখো বলেছে একটা গাড়ি চলতেছে, তো চলতে চলতে যখন থেকে আমরা সময় গণনা শুরু করেছি সেটা হচ্ছে 30। এই 30 থেকে 42 হয়েছে কত সেকেন্ডের মধ্যে? 3 সেকেন্ডের মধ্যে। অর্থাৎ 3 সেকেন্ডের মধ্যে তার বেগ ছিল 30, এটা বেড়ে হয়ে গেছে 42। তাহলে যদি এরকম ভাবে বাড়তে থাকে তাহলে 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে? খেয়াল করো এই যে 5 সেকেন্ডের কথা এখানে বলেছে, এই 5টা কিন্তু এই 3 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড না। 3 সেকেন্ডে 30 থেকে 42 হলে 5 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড তো আগে হয়ে গিয়েছে, আরো এক্সট্রা 2 সেকেন্ডে তার বেগটা কত বাড়বে সেটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা কি? এই যে 5 সেকেন্ড পর বেগ কত হবে বা এই ঘটনাটা আসলে কিভাবে ঘটে আমরা একটু দেখি। দেখো ডান পাশে ঠিক একইভাবে কোনো একটা বস্তু বা একটা গাড়ি আছে, এটা চলমান। এই যে মুহূর্ত, এটা হচ্ছে সেই 3 সেকেন্ডের প্রথম সেকেন্ড, অর্থাৎ এই যে 3 সেকেন্ড আমি এখান থেকে সময় গণনা শুরু করছি, এই মুহূর্তে তার বেগ কিন্তু 30। তো এখান থেকে সে যাত্রা শুরু করলো এবং সে এখান থেকে যাত্রা শুরু করে ঠিক এই পর্যন্ত যে পৌঁছাইলো। তো এখান থেকে কিন্তু তার আস্তে আস্তে বেগটা বাড়ছে। আমরা কিন্তু আদি বেগ যেটা, অর্থাৎ শুরু করেছে কিন্তু 30 দিয়ে, এবং যখন 3 সেকেন্ড পর তার আমরা বেগ কাউন্ট করা শেষ করে দিয়েছি তখন ছিল কত? 42। অর্থাৎ 3 সেকেন্ডে তার বেগ হয়েছে 42। 3 সেকেন্ডে তার বেগ হয়েছে 42। তার মানে এখানে এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। আমাদের পরবর্তী যে 2 সেকেন্ডে তার বেগটা কত হবে এটা জানতে চেয়েছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত আসতে তার 3 সেকেন্ড লাগে, এবং এখান থেকে এই পর্যন্ত আরো এক্সট্রা 2 সেকেন্ড, তার মানে 3 আর 2 5 সেকেন্ড। এখানে যে 5 সেকেন্ডের কথা বলা হয়েছে, বুঝতে পেরেছো তো? এটা বের করার জন্য আমরা খুব ইজি একটা সূত্র জানি, সেটা হচ্ছে v = u + at। অর্থাৎ এখান থেকে আমরা এই মানটুকু নিব। দেখো এখানে ভিটা কিন্তু ঠিক এই জায়গাটাতে বের করব, তাহলে এটার জন্য সূত্র হচ্ছে কি u + at। এখন কথা হচ্ছে আদিবেগ কোনটা? আদিবেগকে আমি 30 ধরবো না আদিবেগ আমি 42 ধরবো? আমি আবারও বলছি 30 ধরবো কি 42 ধরবো? এখন তো আমি জিনিসটা বলতেছি, কিন্তু তারপরে যদি তোমরা না বুঝতে পারো, আদিবেগ শেষ বেগ রিলেটেড বিস্তারিত বর্ণনা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে অনেক ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ওইটা দেখলে আশা করি। এখন যদি নাও বুঝতে পারো, ওটা দেখে আসার পরে এটা দেখলে একেবারে বুঝতে পারবে। তো দেখো কেন আমরা এখানে 42 ধরলাম, কারণ আমরা এই যে 30 থেকে হলো 42, এটা তো আমরা জানি যখন তার বেগটা ছিল 42, আমরা ঠিক তখন থেকে কিন্তু আবার 2 সেকেন্ড, মানে এক্সট্রা 2 সেকেন্ডে কতটুকু যাবে সেটা জানার চেষ্টা করছি। খেয়াল করো আমি 2 সেকেন্ড বলতেছি কারণ আমাদের এই 3 আর এই 2 5, অর্থাৎ এই 5 সেকেন্ড কিন্তু করতে হবে প্রাথমিক 3 সেকেন্ড এবং পরবর্তী 2 সেকেন্ডে। তাহলে এই 2 সেকেন্ড পর তার বেগটা কত এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো 2 সেকেন্ডের প্রাথমিক সেকেন্ডের বেগটা কিন্তু 42 আমি জানি, কারণ কি 3 সেকেন্ডের একদম শেষ মুহূর্তে কিন্তু তার বেগ ছিল 42। আবারও বলি 3 সেকেন্ডের একদম শেষ মুহূর্তে তার বেগটা ছিল 42, এবং পরবর্তী 2 সেকেন্ডের একদম প্রাথমিক বেগটা ছিল কিন্তু সেই 42। এই 3 সেকেন্ডের যেটা শেষ বেগ 42, পরবর্তী 2 সেকেন্ডে সেটা আদি বেগ কিন্তু 42। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমাদের v এর মানটা কত সেটা বের করতে বলেছে। তো আমাদের দেখো u এর মানটা আমি 42 বসিয়েছি। এর যে মান, এই ত্বরণ, এখান থেকে যে ত্বরণটা আমরা কিন্তু এই যে গাড়ির বা বস্তুর এর কিন্তু ত্বরণটা জানি না, যার কারণে আমি এই জায়গাটা ফাঁকা রেখেছি। ত্বরণটা আমরা বের করে আসি। ত্বরণের সূত্রটা কি? ত্বরণের সূত্র হচ্ছে v - u/t। আমরা কিন্তু ত্বরণ, এই টোটাল রাস্তার জন্য ত্বরণ কিন্তু একই, এখানে কিন্তু ত্বরণের কোনো চেঞ্জ হয় নাই বা কোশ্চেনে কিছু বলে দেওয়া নাই। তো যার কারণে v - u, এখানে v কোনটা 42, u কোনটা 30, তাইলে আর t কোনটা? t দেখো আমরা ফার্স্টের অংশটুকু নিয়ে ত্বরণ বের করব। তো যার কারণে 42 - 30 / 3 = 4। তাহলে দেখো এই যে বস্তুটার জন্য ত্বরণ কিন্তু 4, তাহলে এই 4টা আমরা এখানে বসাবো। এই 4টা যদি আমরা এখানে বসাই তাহলে এই মানটা কত আসবে? এই মানটা আসবে হচ্ছে 50। তাহলে খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত প্রথম 3 সেকেন্ডে তার বেগ বেড়ে হয়েছে 42, পরবর্তী 2 সেকেন্ডে তার বেগ বেড়ে হয়েছে 50। অর্থাৎ
প্রথম থেকে শুরু করে পঞ্চম সেকেন্ডে তার বেগ হয়েছে হচ্ছে 50। তাহলে এখানে অ্যান্সার 50। এইবার পরের কোশ্চেনটা কি, একটি গতিশীল বস্তু 4 ms ইনভার্স 1 বেগ নিয়ে সমবেগে চলছে, 5 সেকেন্ড পর তার বেগ কত হবে? সমবেগ মানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 50 সেকেন্ড, যত সেকেন্ড যাই যাক না কেন প্রত্যেক মুহূর্তে বস্তুর বেগ কিন্তু যা আছে তাই থাকবে, অর্থাৎ বস্তুর বেগ সমান থাকবে, কখনোই বস্তুর বেগ পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো একটা গাড়ি যদি এভাবে চলে, ওই গাড়িটা কিন্তু আজীবন ঠিক এইভাবেই চলবে, এর বেগ বাড়বেও না, এর বেগ কমবেও না। যে এই যে গতিশীল বস্তুর যে ব্যাপারটা বা সমবেগের যে ব্যাপারটা, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো যে যদি কখনো সমবেগ থাকে তার মানে যত সেকেন্ড যত যাই দেওয়া থাকুক না কিন্তু বেগ কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে এখানে অ্যান্সারটা আসবে কত? 4। তো আজকে ছিল এই যে ছোট একটু নৈবেত্তিক ক্লাস। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যান্সার করা যায় সেই ব্যাপারগুলো আলোচনা করব, আর বোর্ডের নৈবেত্তিক এবং বোর্ড সৃজনশীল কিভাবে সলভ করতে হয় সেই ব্যাপারগুলা আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।